হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের ভূগোলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা হবে 50 নম্বরের এবং সময় দেবে হচ্ছে 1.5 ঘন্টা। তো আমি যে প্রশ্নটা বানিয়েছি সেটা পুরো তোমাদের নতুন নম্বর বিভাজন হলিস্টিক কার্ড অনুসারে বানিয়েছি এবং এই ভিডিওতে আমি তোমাদের সাথে ভূগোলের সিলেবাস, নম্বর বিভাজন এবং একটা নমুনা প্রশ্নপত্র সেট পুরো উত্তর সহ আলোচনা করব। আর যে প্রশ্নগুলো দেবো সেগুলো তোমরা ভালো করে পড়বে, কারণ এখান থেকে পরীক্ষা আসার সম্ভাবনা কিন্তু প্রবল। তো চলো আমরা প্রথমে সিলেবাসটা দেখে নিই। তো সিলেবাস তোমাদের আছে হচ্ছে চতুর্থ অধ্যায় চাপ বলয় ও বায়ুপ্রবাহ, পঞ্চম অধ্যায় মেঘ বৃষ্টি, নবম অধ্যায় হচ্ছে উত্তর আমেরিকা এবং দশম অধ্যায় দক্ষিণ আমেরিকা। এই কটা চ্যাপ্টারই তোমাদের পরীক্ষায় আছে। ওকে, এরপর তোমাদের নাম্বার প্যাটার্নটা দেখে নিই। তো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের নাম্বার প্যাটার্ন। তো নাম্বার প্যাটার্নটা হচ্ছে এমসিকিউ হচ্ছে চাপ বলয় ও বায়ুপ্রবাহ থেকে 2টো এবং দক্ষিণ আমেরিকা থেকে 4টে। তারপরে হচ্ছে 1 নম্বরের প্রশ্ন মেঘ বৃষ্টি থেকে 2টো, উত্তর আমেরিকা থেকে 10টা এবং দক্ষিণ আমেরিকা থেকে 2টো। আর 2 নম্বরের প্রশ্ন মেঘ বৃষ্টি থেকে 2টো এবং উত্তর আমেরিকা থেকে 2টো। আর 3 নম্বরের প্রশ্ন মেঘ বৃষ্টি থেকে 2টো এবং দক্ষিণ আমেরিকা থেকে 2টো। এবং 5 নম্বরের প্রশ্ন চাপ বলয় ও বায়ুপ্রবাহ থেকে 2টো। তো এই হচ্ছে তোমাদের টোটাল 50 নম্বরের প্রশ্ন। তো হচ্ছে চাপ বলয় ও বায়ুপ্রবাহ থেকে 12 নম্বর, আর হচ্ছে মেঘ বৃষ্টি থেকে 12, উত্তর আমেরিকা থেকে 14 এবং দক্ষিণ আমেরিকা থেকে 12। তোমাদের মোটামুটি এটা হচ্ছে নাম্বার প্যাটার্ন। এবার এটা পরশুর থেকে দিয়েছে বা বিভিন্ন স্কুলে কিন্তু বিভিন্ন নাম্বার প্যাটার্ন হতে পারে। তো মোটামুটি এইরকমই হবে। ওকে, তো চলো ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলি, তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয় সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে দেবে, এবং তাহলে তোমাদের কাছে আমার ভিডিও ছাড়লেই তোমাদের কাছে সবার প্রথম নোটিফিকেশান চলে যাবে। এবং এই ভিডিওটা তোমরা হোয়াটসঅ্যাপে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। ওকে, তো চলো আজকের ভিডিওটা শুরু করি। তো দেখতে পাচ্ছ প্রথমে 1-এর দাগে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তো দেখতে পাচ্ছ বলছে ঘূর্ণবাতে বায়ুপ্রবাহ হয়, ঘূর্ণবাতে বায়ুপ্রবাহ হয় হচ্ছে কেন্দ্রমুখী হয়। এবং 2-এরটা বলছে চিরবসন্তের দেশ বলা হয় কাউকে? কিউটোকে। তারপরে 3-এরটা বলছে চিলির ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের রোজমেরি, ল্যাভেন্ডার প্রভৃতি গাছের ঝোপঝাড়কে বলে কি বলে? হচ্ছে ম্যাটোরাল। নেক্সট বলছে আয়ন বায়ুর অপর নাম, আয়ন বায়ুর অপর নাম হচ্ছে বাণিজ্য বায়ু। তারপরে দেখো 5-এরটা বলছে গোধূলি অঞ্চল নামে পরিচিত, গোধূলি অঞ্চল নামে পরিচিত সেলভা অরণ্য। 6 গোমাংস রপ্তানিতে পৃথিবীর প্রথম স্থান অধিকার করেছে হচ্ছে আর্জেন্টিনা। তারপরে নেক্সট 7-এরটা দেখো কোন বায়ুকে সমুদ্র ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ বলা হয়? তো মৌসুমী বায়ুকে। তারপর এটা কর্ডিলেরা শব্দের অর্থ হচ্ছে, কর্ডিলেরা শব্দের অর্থ হচ্ছে শৃঙ্খল। তারপরে দেখো 2-এর দাগেরগুলো করবো। 2-এর দাগের শূন্যস্থান পূরণ করো, 6টা আছে। প্রথমটা বলছে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? এটা হচ্ছে হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। এরপর 2-এরটা বলছে অরিনাকো নদীর অববাহিকায় অবস্থিত সমভূমিটি ড্যাশ নামে পরিচিত। তো কী নামে পরিচিত? ল্যানোস সমভূমি নামে পরিচিত। নেক্সট বলছে পৃথিবীর বৃহত্তম স্বাদুজলের হ্রদের নাম হলো, পৃথিবীর বৃহত্তম স্বাদুজলের হ্রদের নাম হচ্ছে সুপিরিয়র হ্রদ। তারপরে দেখো 2-এরটা বলছে ড্যাশ শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয়। তো পৃথিবীর কসাইখানা বলা হয়েছে শিকাগোকে। নেক্সট উত্তর আমেরিকার উষ্ণতর শৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট ম্যাককিনলে। নেক্সট বলছে বজ্রমেঘ বলা হয় ড্যাশ মেঘকে? বজ্রমেঘ বলা হয় হচ্ছে কিউমুলো নিম্বাস। দেখো বানানটা একটু কঠিন আছে, কিউমুলো নিম্বাসকে, ঠিক আছে? বজ্রমেঘ বলা হয় কিউমুলো নিম্বাস মেঘকে। তো এইগুলো বানানটা একটু দেখে নেবে। তারপর একটা দেখো 3-এর দাগেরগুলো আছে, নিচের প্রশ্নগুলো উত্তর দাও। 1 নম্বরের প্রশ্ন বলছে কাকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়? তো পৃথিবীর রুটির ঝুড়ি বলা হচ্ছে উত্তর আমেরিকার পেইরি তৃণভূমি অঞ্চলকে। তারপরে বলছে স্লিট কি? স্লিট হচ্ছে তুষার ও জলকণার আংশিক মিশ্রিত রূপকে স্লিট বলে। তারপর পৃথিবীর উচ্চতম জলপ্রপাতটির নাম কি? উচ্চতম জলপ্রপাত হচ্ছে পৃথিবীর অ্যাঞ্জেল জলপ্রপাত, পৃথিবীর সবথেকে উঁচু জলপ্রপাত। ওকে, তারপরে দেখো 4-এরগুলো করবো, নিচের প্রশ্নগুলো উত্তর দাও, যে কোনো 3টি 2 নম্বর করে। বলছে প্রতিবাদ ঢাল কাকে বলে? তো দেখো প্রতিবাদ ঢাল কাকে বলছে? উত্তর পর্বতের যে ঢালে উষ্ণ ও আর্দ্র বায়ু বাধা পেয়ে ঢাল বরাবর উপরের দিকে ওঠে এবং শীতল ও ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায় তাকে প্রতিবাদ ঢাল বলে। যেমন ভারতের পশ্চিমঘাট পর্বতমালার পশ্চিম দিকের ঢাল। তারপরে হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? কোনো নির্দিষ্ট উষ্ণতায়
নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে এবং ওই একই উষ্ণতায় একই আয়তনের বায়ুকে সম্পৃক্ত হওয়ার জন্য যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন তাদের পরিমাণের অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলে। তারপরে বলছে মৃত্যু উপত্যকা বলতে কী বোঝো? মৃত্যু উপত্যকা পশ্চিমের পার্বত্য অঞ্চলের ক্যালিফোর্নিয়ার দক্ষিণ পূর্ব অংশের এই উপত্যকা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 900 মিটার উঁচু। তাই এই অঞ্চলে প্রাপ্ত সামান্য জলের লবণতা এত বেশি যে ওখানে কোনো জীব বেঁচে থাকতে পারে না, অর্থাৎ লবণ বেশি হলে কিন্তু কোনো জীব বাঁচতে পারে না। তাই এই গভীর উপত্যকা মৃত্যু উপত্যকা নামে পরিচিত। তো নামের সঙ্গে এটা একটু মিল রেখে দিয়েছে। তারপরে দেখো বলছে ঘূর্ণবাতের চক্ষু বলতে কি বোঝো? তো শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রের গভীর নিম্নচাপযুক্ত শান্ত আবহাওয়া বিশিষ্ট অঞ্চলকে ঘূর্ণবাতের চোখ বা চক্ষু বলে। ঘূর্ণবাতের কেন্দ্রে আকাশ পরিষ্কার ও মেঘমুক্ত থাকে। তো হলো, এবার আমরা 5-এর দাগেরগুলো করবো, যে কোনো নিচের প্রশ্নের উত্তর দাও, যে কোনো 4টি 3 নম্বরের প্রশ্ন। দেখো প্রথমে হচ্ছে সেলভা অরণ্যে চিরগোধূলি অঞ্চল সৃষ্টি হয়েছে কেন? তো সেলভা যে সেখানে চিরগোধূলি অঞ্চল সৃষ্টি হয়েছে কেন? তো দেখো দক্ষিণ আমেরিকা মহাদেশের আমাজন নদীর অববাহিকার নিরক্ষীয় চিরহরিৎ বৃক্ষের বনভূমির উপরিভাগে চাদোয়ার ন্যায় আচ্ছাদন সৃষ্টি হয়েছে। চাদরের মতো একটা আচ্ছাদন সৃষ্টি হয়েছে, কারণ ওখানে জঙ্গল এত গভীর। তো দিনের বেলাতেও এই বনভূমির অনেক জায়গায় সূর্যের আলো প্রবেশ করতে পারে না, ফলে দিনের বেলাতেও এই অরণ্যাঞ্চলে এক আবছা অন্ধকারময় পরিবেশ বিরাজ করে, তাই একে চিরগোধূলি অঞ্চল বলা হয়। এই অরণ্যাঞ্চলের গাছগুলি ঘন সন্নিবিষ্টভাবে অবস্থান করার জন্যই চাঁদোয়ার ন্যায় আচ্ছাদের এবং চিরগোধূলি অঞ্চল কিন্তু সৃষ্টি হয়েছে। অর্থাৎ আমাজনে কিন্তু প্রচুর ঘন গাছ থাকে, তাই জন্য কিন্তু এমন আচ্ছাদন সৃষ্টি করে দেয় উপরে চাদরের মতো যে আলো আসতে পারে না। তারপরে দেখো নেক্সট বলছে 2-এরটা বলছে শৈলক্ষেপ বৃষ্টিপাতের ক্ষেত্রে অনুবাদ ঢালে কম বৃষ্টিপাত হয় কেন? তো সাধারণত জলীয় বাষ্পপূর্ণ বায়ু ভূপৃষ্ঠের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সময়ে পর্বতে বাধা পেলে পর্বতের গা বেয়ে ওপরে ওঠে এবং প্রসারিত ও শীতল হয়। এর ফলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে পর্বতের প্রতিবার ঢালে প্রচুর বৃষ্টিপাত হয়, একে বলে শৈলক্ষেপ বৃষ্টিপাত। পর্বত অতিক্রম করে ওই বায়ু যখন বিপরীত ঢালে বা অনুবাদ ঢালে পৌঁছয় তখন বায়ুতে জলীয় বাষ্প কমে যায়, তাছাড়া ওপর থেকে নিচে নামে বলে বায়ুর উষ্ণতা বেড়ে যায়। এই জন্য পৃথিবীর বিপরীত ঢালে বৃষ্টিপাত কম হয় এবং ওই এলাকাটিকে বলে বৃষ্টিচ্ছায় অঞ্চল। তো এর মধ্যে শৈলক্ষেপ বৃষ্টিপাত কাকে বলে বিভিন্ন ছোটো ছোটো প্রশ্নও আছে, তো এগুলো ভালো করে কিন্তু তোমরা মুখস্থ করবে। তারপরে দেখো 3টা বলছে কাকে এবং কেন পৃথিবীর রুটির ঝুড়ি বলে হয়? তো দেখো উত্তর আমেরিকার পেইরি তৃণভূমিকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়, কারণ কি ফরাসি শব্দ পেইরি এর অর্থ হচ্ছে বিস্তীর্ণ তৃণভূমি। এই তৃণভূমির দিগন্ত বিস্তৃত সমতল ভূপ্রকৃতি, উর্বর চারনজেম মাটি, অনুকূল শ্রেষ্ঠ জলবায়ু, পর্যাপ্ত বৃষ্টিপাত প্রভৃতি কারণে পৃথিবীর অন্যতম কৃষি সমৃদ্ধ অঞ্চলে পরিণত হয়েছে। এই অঞ্চলের প্রধান ফসল হচ্ছে গম। বসন্তকালীন এবং শীতকালীন 2 ধরনের গমই এখানে প্রচুর পরিমাণে চাষ হয়। মোট কথা এই 2 ঋতুতে পেইরি অঞ্চলে এত পরিমাণে গম উৎপন্ন হয় যে একে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়। এরপরে দেখো 4টা বলছে পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলা হয় কেন? তো কৃষিকাজে দক্ষিণ আমেরিকার পম্পাস অঞ্চল বেশ উন্নত। এখানকার উর্বর পলিমৃত্তিকা এবং পরিমিত বৃষ্টিপাত কৃষির পক্ষে অনুকূল। এখানকার প্রধান কৃষিজ ফসল হলো গম। আর্জেন্টিনায় এত বেশি পরিমাণে গম উৎপন্ন হয় যে এই দেশ পৃথিবীর শ্রেষ্ঠ গম রপ্তানি কারক দেশে পরিণত হয়েছে। গম ছাড়াও এখানে ভুট্টা, বালি, আম, তুলা, কোনো রকম ফল, শাকসবজি প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবহার এবং উন্নত প্রথায় এখানে কৃষিকাজ করায় উৎপাদনের পরিমাণ অনেক বেশি। সেই কারণে পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলা হয়। তো এগুলো শর্ট কোশ্চেনও দিতে পারে, বড় কোশ্চেনও দিতে পারে। যদি কোন অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলে লিখে দেবে পম্পাস। এবার দেখো 5টা ঘূর্ণবাত এবং প্রতিভ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো। তো দেখো ঘূর্ণবাত এবং প্রতিভ ঘূর্ণবাত পয়েন্টিং করে লিখেছি। উৎপত্তিস্থল ক্রান্তীয় অঞ্চলে সমুদ্রে ও নাতিশীতোষ্ণ অঞ্চলে স্থলভাগে উৎপত্তি হয় এবং এটা হচ্ছে শীতলতাযুক্ত স্থলভাগে উৎপত্তি হয়। অবস্থান হচ্ছে নিম্ন ও মধ্য অক্ষাংশের উষ্ণ এবং নাতিশীতোষ্ণ মণ্ডলে ঘূর্ণবাত অবস্থান করে, আর মধ্য ও উচ্চ অক্ষাংশের নাতিশীতোষ্ণ এবং হিমমণ্ডলে প্রতিভ ঘূর্ণবাত অবস্থান করে।
তার বিস্তার বলছে স্বল্প অঞ্চল জুড়ে দেখা যায়, আর বৃহৎ অঞ্চল জুড়ে দেখা যায় হচ্ছে এটা। সংগঠনকাল হচ্ছে গ্রীষ্মকালে বেশি পরিমাণে সংগঠিত হয়, এটা হচ্ছে শীতকালে বেশি পরিমাণে সংগঠিত হয়। বলছে বায়ুর গতিবেগ তুলনামূলক বেশি, আর এটা হচ্ছে গড়ে ঘন্টায় 120 থেকে 160, আর গতিবেগ তুলনামূলক কম, গড়ে 30 থেকে 50 কিমি প্রতি ঘন্টায়। তো 3 নম্বর হলে এবং 5 নম্বরের প্রশ্নগুলো দেখবো 6-এর দাগে। তো দেখো বলছে সুমেরু ও কুমেরু দেশীয় উচ্চচাপ বলয় কীভাবে সৃষ্টি হয়, সমচাপ রেখা বলতে কী বোঝো। খুবই ইম্পর্টেন্ট। দেখো অবস্থান হচ্ছে উত্তর গোলার্ধের 40 ডিগ্রি অক্ষরেখা থেকে মেরু 90 ডিগ্রি পর্যন্ত অঞ্চলে এই দুই উচ্চচাপ বলয় অবস্থান করে। উচ্চচাপ বলয় সৃষ্টির কারণ দেখো, প্রথম হচ্ছে সূর্যরশ্মির পতন কোণ। এখানে সূর্যরশ্মি অত্যন্ত তীর্যকভাবে কিরণ দেওয়ায় উষ্ণতা খুবই কম থাকে, এমনকি গ্রীষ্মকালেও উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকে, ফলে এই অঞ্চলের শীতল ভারী অধিক ঘনত্বযুক্ত বায়ু উচ্চচাপের সৃষ্টি করে। এরপরে জলীয় বাষ্পের স্বল্পতা। তো সৌরতাপের অভাবে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকায় শুষ্ক বায়ু ভারী হয় এবং পৃথিবীর আবর্তন বেগ, এই অঞ্চল পৃথিবীর আবর্তন গতির বেগ কম থাকায় বায়ু বিক্ষিপ্ত হয় না, ফলে বায়ুর ঘনত্ব বৃদ্ধি পায়। আর বায়ুর নিমজ্জন, আবর্তন গতির জন্য মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলের ঊর্ধ্বগামী বিক্ষিপ্ত বায়ু এই অঞ্চল শীতল এবং ভারী হয়ে নিচে নেমে এসে বায়ুর ঘনত্ব ও চাপ কিন্তু বৃদ্ধি করে। এরপরে যেটা ছিল সমচাপ রেখা কাকে বলে, বছরের কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে যেমন জানুয়ারি ও জুলাই পৃথিবীর যেসব স্থানে এই রকম বায়ুর চাপ থাকে সেই সব স্থানগুলিকে মানচিত্রে একটি কাল্পনিক রেখার দ্বারা যুক্ত করে যেসব বক্ররেখা তৈরি হয় তাদেরকেই সমপ্রেশ বা সমচাপ রেখা কিন্তু বলা হয়। এরপরে দেখো চিত্রসহ শৈলোৎক্ষেপ বৃষ্টিপাতের বর্ণনা করতে হবে। তো সংজ্ঞাটা আগেই দেখেছি। শৈলোৎ শব্দের অর্থ পর্বত এবং উৎক্ষেপ কথার অর্থ উপরে ওঠা। পর্বতে উঁচু ভূমিতে জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বায়ু প্রবাহর ফলে যে বৃষ্টিপাত হয় তাকে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত বলে। অবস্থান দেখো মৌসুমী জলবায়ু অঞ্চলে এই প্রকার বৃষ্টিপাত সবচেয়ে বেশি দেখা যায়। কারণ কি? কারণ হচ্ছে কোনো পর্বতের উঁচু ভূমিতে জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বায়ু বাধা পেয়ে পর্বতের গা বেয়ে সোজা উপরে উঠে যায় এবং ওপরের শীতল বায়ুস্তরের সংস্পর্শে এসে প্রসারিত ও শীতল হয়। ক্রমশ ওই বায়ু সম্পৃক্ত হয়ে ঘনীভূত হয় এবং পর্বতের প্রতিবার ঢালে বৃষ্টিপাত ঘটায়, কিন্তু অনুবার ঢালে কোনো বৃষ্টিপাত ঘটায় না। এই অঞ্চলকে বৃষ্টিচ্ছা অঞ্চল বলে। তো প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপরে দেখো উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের শিল্প উন্নতির কারণগুলি আলোচনা করো। তো দেখো হ্রদ অঞ্চলে আমেরিকা যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠ শিল্পাঞ্চল। এই অঞ্চলের শিল্পোন্নতির কারণগুলি কি? হ্রদ অঞ্চলের মিসাবি, ভার্মিলিয়ন, মিনোমিনি, মার্কোয়েট প্রভৃতি এলাকা যুক্তরাষ্ট্রের আকরিক লোহা উত্তোলক অঞ্চল। এরপরে হচ্ছে হ্রদ অঞ্চলের ইলিয়ন এবং ইন্ডিয়ানা রাজ্য কয়লা সম্পদে সমৃদ্ধ, বিখ্যাত উত্তর অ্যাপালেশিয়ান কয়লা খনিও হ্রদ অঞ্চলের কাছেই অবস্থিত। আর হচ্ছে পঞ্চহ্রদ ও স্লেট লরেন্স নদীর পর্যাপ্ত জল এই অঞ্চলের শিল্পে ব্যবহৃত হয়। এরপরে কি 4 বলছে স্থানীয় এলাকার খরস্রোতা নদীগুলো ও নায়াগ্রা জলপ্রপাত থেকে উৎপাদিত সুলভ জলবিদ্যুৎ এখানকার শিল্পে ব্যবহার হয়। 5 হচ্ছে হ্রদ অঞ্চলে সড়ক, রেল ও বিমান পরিবহন ব্যবস্থা খুব উন্নত। এছাড়া সেট লরেন্স নদী এবং পঞ্চহ্রদের মাধ্যমে এদেশের জল পরিবহন ব্যবস্থারও যথেষ্ট উন্নতি ঘটেছে। আমাদের লাস্ট চিত্রসহ পরিচলন বৃষ্টিপাতের বর্ণনা দাও, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো দেখো প্রবল সূর্যতাপে ভূপৃষ্ঠ উত্তপ্ত হলে সেই স্থানে ঊর্ধ্বগামী উষ্ণ ও আবায়ু ওপরের দিকে উঠে গিয়ে প্রসারিত ও শীতল হয়ে ঘনীভবনের মাধ্যমে সেখানে বৃষ্টিপাত ঘটায়, তাকে পরিচলন বৃষ্টিপাত বলে। বায়ুমণ্ডলে যথেষ্ট উষ্ণতা ও এই উষ্ণতার সাহায্যে বাষ্পীভূত হওয়ার জন্য প্রচুর জলভাগের প্রয়োজন। পরিচলন বৃষ্টিপাত হওয়ার জন্য প্রধান দুটি শর্তই পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে ভালোভাবে পূরণ হওয়ায় নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত সবচেয়ে বেশি হয়। এছাড়া নাতিশীতোষ্ণ মণ্ডলে গ্রীষ্মকালের শুরুতে ও ভারতের উপমহাদেশে সাধারণত শরৎকালে পরিচলন বৃষ্টিপাত দেখা যায়। প্রধানত বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত হলো পরিচলন বৃষ্টিপাতের প্রধান বৈশিষ্ট্য। এই ছবিটাও তোমরা চাইলে লিখে নিতে পারো, তোমাদের বইয়ে কোনো ভালো ছবি থাকলে সেই ছবিটা তোমরা লিখে নিতে পারো। ওকে, এই ছিল তোমাদের ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্টের
হচ্ছে ভূগোলের একটা নমুনা প্রশ্নপত্র এবং সাজেশান। তো তোমরা এই প্রশ্নগুলো ভালো করে পড়বে, আশা করছি তোমরা এখান থেকে পরীক্ষায় কমন পাবে। ওকে, আর আমি আরও সাবজেক্টের ভিডিও দিয়েছি, তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখান থেকে দেখে নেবে। তোমাদের কী ভিডিও লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি সেই ভিডিও তোমাদের জন্য সবার আগে বানিয়ে দেবো। আর যাদের এই পিডিএফটা লাগবে তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, নাম হচ্ছে লার্ন উইথ জয়। যারা পিডিএফ কিনতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপ SMS করবে যে স্যার বাই পিডিএফ এবং ক্লাস আর সাবজেক্টটা লিখবে। বাই পিডিএফ কথাটা অবশ্যই উল্লেখ করবে। পিডিএফের দাম হচ্ছে 10 টাকা করে। তোমরা QR কোড দিয়ে দেবো, QR কোডে 10 টাকা পেমেন্ট করে দিলে তোমাদের পিডিএফটা দিয়ে দেবো। ওকে, তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।